ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের যে প্রফেসর শঙ্কু যে গল্পটি রয়েছে, ওর প্রথম অধ্যায়টা তোমাদের পরীক্ষা হয়েছে, যেটা ছিল বোমযাত্রীর ডায়েরি, এবং দ্বিতীয় অধ্যায় যেটা করভাস রয়েছে, এটা দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই রকম কিছু বাছাই করা বড় প্রশ্ন এই ভিডিওতে তুলে ধরছি। তাই যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ আমরা এইভাবে অধ্যায় ভিত্তিক তোমাদের টেক্সট থেকে, গল্প থেকে এবং অন্যান্য বিষয়গুলি থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে দেখো, করভাস থেকে তোমাদের প্রথম প্রশ্ন রাখা হয়েছে যে করভাস গল্প অনুসারে করভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে তোমরা পড়ে যাবে। দেখো উত্তরটা দেখো। সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে গৃহীত করভাস গল্পে করভাস নামের এক কাকের পরিচয় পাই। করভাস অর্নিথন যন্ত্রে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলো কমা কমা হবে, কমা দেওয়া হয়নি, যাই হোক, প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করার পর তার মধ্যে মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স লক্ষ্য করা যায়। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে চিলির রাজধানী সান্তিয়াগোতে, সান্তিয়াগো বানান ভুলে গিয়েছে, যাই হোক দন্তেশ্বয়াকার হবে, সান্তিয়াগোতে পক্ষী বিজ্ঞানীদের, ওটা পক্ষে হয়ে গিয়েছে, যাই হোক একটু মিস্টেক হচ্ছে, তোমরা একটু ভালো করে ঠিক করে নিও। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যাবার জন্য প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছাচ্ছিলেন। গোছানো শেষ হয়ে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন, তিনি বিস্মিত হয়ে দেখেন করভাস সেই সুটকেসের চাবি দেয়া ঠোঁটে নিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। চিলির উদ্দেশ্যে রওনা দেবার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন করভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু করভাসকে খাঁচা থেকে মুক্তি প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখার টেবিলের উপর দিয়ে বসে এবং ঠোঁট দিয়ে উপরের দেয়া যে ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে থাকে, তখন প্রফেসর শঙ্কু, এটা দেরাজ হবে, দেরাজ খুলে দেখেন যে পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিল। জাদুকর অর্গাস যখন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, করভাস খাঁচা থেকে বেরিয়ে টেবিল ল্যাম্পটি ঠোঁট দিয়ে নিভিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে প্রফেসর শঙ্কু ও সে দুজনেই ক্লান্ত। জাদুকর অর্গাস যখন করভাসকে চুরি করে নিয়ে যাচ্ছিল, গাড়ি চালানো অবস্থায় অর্গাসের চোখ থেকে -20 পাওয়ারের বা 20 পাওয়ারের চশমাটি খুলে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল চশমা ছাড়া জাদুকর চোখে দেখতেই পায় না। তাই আমরা বলতে পারি উক্ত ঘটনাগুলি করভাসের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রতিফলন। পরের প্রশ্ন দেখো, করভাস গল্প অবলম্বনে অর্গাস চরিত্র আলোচনা করো। উত্তরটা দেখো। সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে গৃহীত করভাস গল্পে অর্গাস চরিত্রটিকে সৃষ্টি করেছেন। আলোচ্য গল্পের খল চরিত্র হিসেবে অর্গাস চরিত্রটি এক অনন্য নিদর্শন। তিনি চিলির সান্তিয়াগোর অধিবাসী ছিলেন। তার সম্পূর্ণ নাম ডোমিঙ্গো বার্তেলেমো সারমিয়েন্তো। তিনি পেশাগতভাবে জাদুকর হিসেবে পরিচিত। তারপরে প্যারা লিখবে মাত্র 19 বছর বয়স থেকে সে জাদু প্রদর্শন করে। এককালে জিপসিদের সঙ্গে সে বেশ কিছু সময় অতিবাহিত করে। করভাসের প্রতি আকৃষ্ট হয়ে সে পাখিটিকে লাভের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে। সে প্রফেসর শঙ্কুকে কোনোভাবে করায়ত্ত করতে না পেরে সে নিজের প্রচুর সম্পদশালীর কথা তাকে জানাতে দ্বিধাবোধ করে না। সে প্রফেসর শঙ্কুকে জানায় তার 50 কামরা বিশিষ্ট অট্টালিকা ও 4খানা ক্যাডিলাক গাড়ি আছে এবং সে একজন ক্রোড়পতি। সুতরাং সে যা পেতে চায় তার জন্য খরচ করতে পিছুপা হয় না। সে অনাদায়ী কাজ আদায়ের জন্য বারবার তার
বারবার তার শক্তির আশ্রয় নিয়েছে। তারপরে প্যারা লিখবে, আরগাস ছিল 6 ফুট উচ্চতা বিশিষ্ট, টিয়া পাখির মতো নাকযুক্ত, শীর্ষকায় একজন বিপজ্জনক মানুষ। চোখে তার -20 পাওয়ারের চশমা থাকলেও কালো কোটের আস্তিনের ভেতর থেকে বেরিয়ে আসা শীর্ণ হাত দুটি দর্শক মুগ্ধ হয়। তার মধ্যে আছে শিল্পীসুলভ লোকরঞ্জনের মানসিকতার পরিবর্তে বাসনা পূরণের আকাঙ্ক্ষা। বাস্তবিক ক্ষেত্রে কৃপণ স্বভাবের আরগাস করভাসকে পাওয়ার বাসনায় প্রায় 15,000 টাকা প্রফেসর শঙ্কুকে দিতে চায়, কিন্তু প্রফেসর শঙ্কুকে কোনোভাবেই সম্মত না করাতে পারায় নিজের সম্মোহিনী শক্তিকে কাজে লাগিয়ে গোপনে করভাসকে চুরি করে এবং তাকে নিয়ে চলেও যেতে চায়, কিন্তু করভাসের বুদ্ধিদীপ্ততা তাকে নিরস্ত্র করে। পরের প্রশ্ন দেখো, আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। কার কোন ধারণার কথা বলা হয়েছে, তা কীভাবে পাল্টে গেল? উত্তরটা দেখো, সত্যজিৎ রায় রচিত করভাস কাহিনী থেকে উদ্ধৃত উক্তিটিতে প্রফেসর শঙ্কুর ধারণার কথা বলা হয়েছে। ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না। পরে প্রায় লিখবে, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে একটি পোষা ময়না ছিল। প্রফেসর শঙ্কু তাকে 100-র উপর বাংলা শব্দ স্পষ্টভাবে বলতে শিখিয়েছিলেন, কিন্তু এই সময় তার ধারণা ছিল পাখি কথা বললেও সেই কথার মানে বুঝতে পারে না। একদিন দুপুরবেলা তিনি স্কুল থেকে ফেরার পর তার মা যখন তাকে মোহনভোগ খেতে দিয়েছেন, তখন হঠাৎই ময়নাটা ভূমিকম্প বলে চেঁচিয়ে ওঠে। সেই সময় কেউ কোনো কম্পন অনুভব করতে পারেনি, কিন্তু পরের দিন কাগজে বেরোয় যে সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। এই ঘটনার পর থেকেই প্রফেসর শঙ্কুর এই ধারণা পাল্টে যায় যে পাখি কথা বললেও কথার মানে পাখি সত্যিই নাকি পাখি কথার মানে বোঝে না। এই কথাটা তার ধারণা পাল্টে গেল। তিনি বুঝতে পারেন পাখিরা যেমন কথা বলতে পারে তেমন সেই কথার মানেও বুঝতে পারে। পরের প্রশ্ন দেখো, ম্যালিফাউল ও গ্রিব নামের পাখি সম্পর্কে আমরা করভাস গল্পে কী কী তথ্য পাই? উত্তরটা দেখো, সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ম্যালিফাউল বলে এক বিশেষ প্রজাতির পাখির উল্লেখ আছে, যারা মাটিতে বাসা তৈরি করে। বালি, মাটি আর নানা রকম উদ্ভিজ্জ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে, আর তার ভিতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালিফাউলরা কোনো এক অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা ঠিক 78 ডিগ্রি ফারেনহাইট রাখে, 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটেই স্থির থাকে। এই উষ্ণতাই ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ। তারপরে প্যারায় লিখবে, গ্রিব নামক এক ধরনের পাখি আছে যারা নিজেরাই নিজেদের পালক ছিঁড়ে খায় আর শাবকদেরও খাওয়ায়। তাদের এই আচরণের কারণ কেউ জানে না। এরা আবার জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ এবং পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে গলা অবধি জলে ডুবে থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, বেশ বুঝতে পারছি সে অবাক হতভম্ব। সে কে? সে কোন ঘটনায় অবাক হতভম্ব হয়েছিল? উত্তরটা দেখো, সত্যজিৎ রায়ের করভাস গল্প থেকে উদ্ধৃত উক্তিটিতে সে হলো বিখ্যাত চিলিয়ান জাদুকর আরগাস। সান্তিয়াগোর সংবাদপত্র কেরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের ছবিসহ সংবাদ পড়ে জাদুকর আরগাস সেদিন রাতেই এক্সেলসিয়র হোটেলের ঘরে প্রফেসর শঙ্কুর সাথে দেখা করতে আসেন। প্রফেসরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আরগাস খাঁচার মধ্যে করভাসকে দেখতে পান। আরগাসের অট্টহাসির আওয়াজে করভাস জেগে ওঠে। করভাসকে দেখেই আরগাস কাল বিলম্ব না করে প্রফেসর শঙ্কুকে অনুরোধ করেন যে তিনি তখনই একবার করভাসের বুদ্ধির নমুনা দেখতে চান। প্রফেসর জানান যে করভাস এখন ক্লান্ত, তাই ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়। করভাসের মর্জি না হলে সে কিছুই করবে না। এরপর প্রফেসর খাঁচার দরজা খুলে দিলে করভাস বেরিয়ে এসে ডানা ঝাপটিয়ে খাটের পাশে টেবিলে গিয়ে ঠোঁটের এক ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দেয়। অন্ধকার ঘরের জানলা দিয়ে
রাস্তার সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করে। করভাস ডানা ঝাপটিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে দরজা টেনে বন্ধ করে দেয়। করভাস এভাবেই বুঝিয়ে দিয়েছিল যে সে বিশ্রাম চাইছে। সেই সময় প্রফেসর শঙ্কু আরঘাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে করভাসের সেই আচরণে তিনি অবাক ও হতভম্ব হয়ে গেছেন। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো। আজকে যে ঘটনাটা ঘটল তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। এখানে কোন সম্পর্কের কথা বলা হয়েছে, কোন ঘটনা ঘটেছিল? উত্তরটা দেখো। সত্যজিৎ রায় রচিত করভাস গল্প থেকে গৃহীত এই উদ্ধৃতিটিতে প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটনের সঙ্গে করভাস নামের তাঁরই পোষা কাকের সম্পর্কের কথা বলা হয়েছে। পরের প্যারায় লিখবে, নিউটন প্রথম দিকে কোনো পাখিকে পছন্দ না করলেও পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার এই স্বভাব বদলাতে থাকে। তাই করভাসকে সে মেনে নিয়েছিল। তবে একদিনের একটি ঘটনায় প্রফেসর শঙ্কুর মনে হয় নিউটন ও করভাসের সম্পর্কটা হয়তো ভবিষ্যতে বন্ধুত্বে পরিণত হতে পারে। একদিন দুপুরে নিউটন প্রফেসরের আরাম কেদারার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। করভাস সেই সময় ঘরে ছিল না। হঠাৎ নোট লিখতে লিখতে প্রফেসর ডানার ঝটফটানির শব্দ শুনে জানালার দিকে চেয়ে দেখেন করভাস ঘরে ঢুকেছে আর তার ঠোঁটে ঝুলছে সদ্য কাটা একটি মাছের টুকরো। প্রফেসরকে প্রায় অবাক করে দিয়ে করভাস নিউটনের সামনে সেই মাছের টুকরোটি ফেলে দিয়ে জানালায় ফিরে গিয়ে বসে ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে থাকে। নিউটনের জন্য করভাসের এই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে প্রফেসরের মনে হয়েছিল এদের দুজনের সম্পর্কটা হয়তো ভবিষ্যতে বন্ধুত্বে পরিণত হতে পারে। তাহলে এই পর্যন্ত শেষ করছি। এই করভাস গল্প থেকে বড় প্রশ্ন যেগুলো হয় সেগুলো তোমাদের দিয়ে দিলাম। আর ইতিপূর্বে পার্ট 1-এ আমরা ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ অন্যান্য বিষয় সম্পর্কিত এইভাবে প্রশ্ন আমরা পরপর আলোচনা করব। আর সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। ধন্যবাদ সকলকে।